কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। ভারত বাংলাদেশ সম্পর্ক এটি হওয়ার কথা ছিল অত্যন্ত মধুর, অত্যন্ত উষ্ণ একটি সম্পর্ক। কিন্তু নানান কারণে, নানান সময়ে সেই সম্পর্কটি এত বাঁকে পরিবর্তিত হয়ে এমন একটি জটিল সম্পর্কে অবনীত হয়েছে, পরস্পর পরস্পরের দিকে এখন সন্দেহ, অবিশ্বাসের কে ছাপিয়েও আরো নতুন, নতুন অনেক মাত্রা যুক্ত হয়েছে। সেই সঙ্গে গত ৫ই আগস্টের পরে শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করলেন, তারপর থেকে সেই সম্পর্কটি আরো ভিন্নভাবে মোড় নেয় এবং বাংলাদেশে বরাবরই ভারত বিরোধী যেই অংশটি ভারতের বিরুদ্ধে বা বিভিন্ন সময়ে প্রচারণা, সমালোচনা করে এসেছে, তারা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং ভারত বিরোধী রাজনীতিটি এখন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনায় আসে। এবং বর্তমানে আপনারা অনেকেই জানেন যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিক্যাব তাদের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে ভারত সফর করছে এবং সেখানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে অনেকটা খোলামেলা আলাপ করলেও আমি ব্যক্তিগতভাবে তার বার্তাটা কি সেটি বুঝতে পারিনি। আপনারা মানে কতগুলো গদবাঁধা কূটনীতিক কথা মানে কূটনীতিক শিষ্টাচার মূলক কথা, সৌজন্যতামূলক কথা, নাকি এর পেছনে আরো কিছু ইঙ্গিত রয়েছে? নিশ্চয়ই আজকে সেটি আমি আলোচনা করতে চাই এবং আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি বিষয় খুব গুঞ্জন চলছে যে ভারত সরকার শেখ হাসিনাকে তার রাজনৈতিক কর্মকাণ্ড করা কিংবা তিনি যেই তার কর্মীদের সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেন, সেখানে বাংলাদেশ বিরোধী কোনো কথাবার্তা বলা যাবে না, এরকম একটি গুঞ্জন বেশ চাউর হয়েছে এখন বাংলাদেশে। আসলে বিষয়টি কি? ভারত কি এরকম কোনো আদৌ কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা এই প্রশ্নটিও জানবো এবং সেই সঙ্গে আপনারা জানেন দুর্গাপূজা চলছে। ও বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছি সবাইকে দশমীর শুভেচ্ছা। যদিও কালকে চলে গেছে, তবু আরো একবার শুভেচ্ছা জানালাম। এবং এই ইলিশ পাঠানো হয়েছে। কিন্তু আমরা শুনতে পেয়েছি এবার নাকি ভারতের মানুষ ইলিশ প্রত্যাখ্যান করছে। এক্সকিউজ মি। এবং মানুষে মানুষের যে সম্পর্কটি উষ্ণ ছিল, সেই উষ্ণতা আদৌ আছে কিনা, এখন আর অবশিষ্ট কিছু আছে কিনা এ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং অল ইন্ডিয়া প্রেস ক্লাবের প্রেসিডেন্ট গৌতম লাহিড়ী এবং একটু পরে আমার সঙ্গে যুক্ত হবেন জয়ন্ত রায় চৌধুরী। জনাব গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভ দশমী, বিজয়ের শুভেচ্ছা। এবং আপনার কাছে যেটি সরাসরি জানতে চাই যে ভারত বাংলাদেশ সম্পর্কটি এখন কোথায় আছে এটি সবার আগে যদি বলুন এবং বিক্রম মিশ্রের যেই প্রতিক্রিয়া জানিয়েছেন সে বিষয়ে আপনাদের মূল্যায়নটি কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক এই সময় একটা বলতে পারি যে শীতল অবস্থায় আছে, উষ্ণতা নেই এবং বলতে পারেন একটা স্থিতাবস্থা, মানে কাজ চালানোর মতো সম্পর্ক। তার বাইরে তার কোনো নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো পদক্ষেপ নিয়ে উভয় পক্ষের আলোচনা বা কোনো সম্ভাবনা তৈরি হওয়া এসব কিছুই কিন্তু নেই আরকি। এখন ঘটনা একটা স্থিতাবস্থা। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বিক্রম মিস্ত্রি যেটা বাংলাদেশ সাংবাদিকদের সঙ্গে যে মিলিত হয়েছিলেন এবং সেখানে তিনি যেটা বলেছিলেন সেটা থেকে অনেকগুলো বিষয় আছে। সেটার একটি বিষয়, প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশে একটা বিভ্রান্তি যেটা আজও দেখছি আছে, যে ভারত বাংলাদেশের বর্তমান অপরিস্থিতি, বর্তমান সরকার এবং ভারতে আশ্রিত শেখ হাসিনা এ সম্পর্কে কি তাদের নীতি, কি ভাবছেন তারা? এই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়ার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ জনের একটি সাংবাদিক প্রতিনিধি দলকে ভারতে আমন্ত্রণ জানান এবং তার মধ্যে ২৩ জন উপস্থিত হয়েছেন। ২ জন ব্যক্তিগত কারণে আসতে পারেননি। তারা আজকে এই মুহূর্তে মুম্বাইতে আছেন। ভারতের রাজনৈতিক রাজনীতি থেকে তারা এখন আর্থিক রাজনীতিতে গেছেন। সেটা তাদের সেখানকার অন্য বিষয় আরকি। দিল্লিতে তাদের বৈঠকের মধ্যে মূলত বৈঠক ছিল একটা, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ সেই বৈঠকে ভারত তাদের মনোভাবের কথা স্পষ্ট জানিয়েছে। সেই মনোভাব হচ্ছে প্রথমত ভারত চায় অবিলম্বে যত দ্রুত সম্ভব, যেটা দুবার করে তিনি রিপিট করেছেন যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন হোক
এবং সেই নির্বাচন অর্থাৎ এর অর্থ যদি করেন তাহলে এর অর্থ হচ্ছে এই মুহূর্তে ইউনূস সরকারের থাকার প্রয়োজন নেই। নির্বাচিত সরকার যতদূর সম্ভব আছে। ২ নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে? নির্বাচনটা পরিচালিত হতে হবে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশীদারত্বমূলক। অর্থাৎ যারা রাজনৈতিক দল বাংলাদেশে আছে, স্বীকৃত রাজনৈতিক দল তাদের প্রত্যেকের অনুষ্ঠানে তাদের পার্টিসিপেশন এর মধ্যে দিয়ে আরকি একটা মানুষ তাদের চয়ন করে নিক তাদের সরকার কে হবেন। কিন্তু একই সঙ্গে এই অংশীদারিত্বমূলক নির্বাচনের অর্থ হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কাণ্ড স্থগিত হয়ে আছে, কারণ দলটি নিষিদ্ধ নয়। সেই কারণে তাদেরকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। একটা বার্তা আছে। এটা বার্তা যেটার প্রতিক্রিয়া তো আজকে আপনি শুনেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের তিনি বলেছেন ভারতের এটা না ভারত অভ্যন্তরীণ বাংলাদেশের নির্বাচনের বিষয়ে নাক গলাচ্ছে। নাক গলানোর ব্যাপার নয়। সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে। কিন্তু ভারত তার মতামত যেমন জাতিসংঘ কি মতামত দিচ্ছে না? বিশ্বের অন্যান্য দেশ কি মতামত দিচ্ছে? তারা কি হস্তক্ষেপ? তাদের মতামতটা হস্তক্ষেপ নয়। তাহলে ভারতের মতামতটাই হচ্ছে হস্তক্ষেপ। বিচিত্র বিষয়। ২ এখন কিভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেটা তাদেরকেই ঠিক করতে হবে। করার পর যে সরকারই আসুক, ধরুন গত ১৫-১৬ বছর ধরে অভিযোগ হচ্ছে শেখ হাসিনা সরকারটি স্বৈরতান্ত্রিক সরকার এবং তারা আমি মনে করি অনেকে মানে বানানটাও জানেন না কিন্তু বলেন ফ্যাসিস্ট সরকার। তো এই ফ্যাসিস্ট সরকার থাকার পরে তো বাংলাদেশের মানুষ তো প্রত্যাখ্যান করবে তাদের নির্বাচনে থাকলেও। ফলে সেইটা মাপকাঠি হচ্ছে তাদের মানুষ প্রত্যাখ্যান করছে কি করছে না সেটা সরকারি আদেশের দ্বারা প্রমাণিত হয় না। প্রমাণিত হবে মানুষের রায়ের মাধ্যমে। সেই রায়টা তাদের দেওয়ার সুযোগ করে দিতে হবে সমস্ত মানুষ। এর অর্থ হচ্ছে যে তাহলে এখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে সরকারই আসুক, এমনকি যদি আমি ভেঙে বলি বাংলাটাকে, ধরা যাক বিএনপি ক্ষমতায় এলো। তাতে ভারতের কোনো আপত্তি নেই। ভারত তার সঙ্গেই সুসম্পর্ক, সহযোগিতামূলক সম্পর্ক রেখে চলবে। যদি আওয়ামী লীগ এসে যায় তাহলে তো আওয়ামী লীগের সঙ্গে সেরকম সম্পর্ক যে সেরকম থাকবে। আর কেউ আসবেন কিনা আমি জানি না। সেটা যদি এখন জামাত আসে? বাংলাদেশের না সেটা তো এখন পররাষ্ট্র সচিব যদিও তার কথা যদি ধরে নেন, তাহলে তিনি বলছেন যে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে আমরা সম্পর্ক তা আফগানিস্তানে তো তালিবান ক্ষমতায় আছে। তালিবানের পররাষ্ট্রমন্ত্রী তো আগামীকাল ভারত সফর করবে। তো ফলে যেই সরকারে আছে তার সঙ্গে তো কাজ করতেই হবে। সেটা কাজ কিভাবে তার কাজের গুণগত মানে বিষয়টা কি হবে, ভিত্তি কি হবে সেটা পরবর্তী বিষয়। কিন্তু কাজ করবে তারা। এটুকু তিনি ঘোষণা করেছেন। এবার যদি বলেন যে তারপরে প্রশ্নটা ছিল যে তাহলে শুধু সেইটাই হলে হবে না। একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনটা ভারতের জন্য একমাত্র নয়। গ্রহণযোগ্য নির্বাচনটা হতে হবে বিশ্বের কাছে। তাদের কাছে সকলেরই যেন মনে হয় গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে। যেমন জাতিসংঘের সম্প্রতি তিনি মন্তব্য করেছেন আপনারা সকলেই জানেন। তিনিও বলেছেন যে একটি অংশীদারিত্বমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত। তাহলে আমি আশা করব পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই তিনি যদিও ইংরেজিতে বলেছেন এবং তিনি একজন ভালো ইংরেজি বোদ্ধা দীর্ঘকালের পোড় খাওয়া কূটনীতিবিদ তিনি ইংরেজি বোঝেন। তিনি জাতিসংঘের যিনি বলছেন তারটাও নিশ্চয়ই বুঝেছেন। আশা করি যে তাকে সেটা বলার সাহস নেই যে উনি হস্তক্ষেপ করছেন। ভারতের ক্ষেত্রে বলার সাহস আছে হস্তক্ষেপ। পরে নির্বাচন ছাড়া যে প্রশ্নগুলো সেটা হচ্ছে সেইখানে প্রশ্ন উঠেছিল শেখ হাসিনাকে ভারতে যাওয়া তাকে ফেরত কিভাবে দেওয়া হবে বাংলাদেশ চাইছে বারবার। তিনি তার জবাবে বলেছেন যে এই বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে পারি। কোন সরকার? এই সরকার নয়, নির্বাচিত সরকারের সঙ্গে। অর্থাৎ নির্বাচন হওয়া আগের পর্যন্ত শেখ হাসিনাকে তারা যদি মনে করেন ফিরিয়ে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন তারা যদি নিশ্চিত ফিরবেন। কিন্তু যদি না হয় তাহলে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্তটা কি নেবে? সিদ্ধান্ত হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি। এখনো পর্যন্ত যতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরা মুখে বলেছেন অনেক কথাই কিন্তু একটি চুক্তিও আজ পর্যন্ত বাতিল করেন। ফলে সেই চুক্তিগুলো সবকটা বহাল তবিয়তে আছে। সেই চুক্তি অনুসারে যদি কারোর প্রাণ সংশয় হয় বা রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মানে ভিক্টিমাইজ করা হয় তাহলে সেক্ষেত্রে ভারত তাকে ফেরত দেয় না, ফেরত দেবে না।
এবং সেক্ষেত্রে এটাও বলা আছে যে তার যদি প্রাণ সংশয় হয় তাহলে তো প্রশ্নই ওঠে না ফেরত দেওয়ার কথা। ফেরত দেওয়া হয় না। ভারতে এই মুহূর্তে আরো বিদেশি অতিথি আছেন, দলাই লামা আছেন। চীনের সঙ্গে এই নিয়ে টানাপোড়েনও আছে। কিন্তু চীন কখনো বলেনি যে দলাই লামাকে ফেরত দাও। যেমন শেখ হাসিনা কোনোদিন বলেননি যে তারেক জিয়াকে ফেরত দাও। তিনি যুক্তরাজ্যকে এরকম কোনো আবেদন করেছেন বলে আমি তো জানি না। তিনি বিদেশে রয়েছেন, সেখান থেকে রাজনীতিও করছেন, সেখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 18 সালে প্রার্থী চয়ন করেছেন, সবই করেছেন। তো সেটাতে তাকেও তো ফেরত দেওয়ার কথা বলা হয়। সুতরাং এরকম ফেরত দেওয়া চাইলে ওটা নিজস্ব ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি কে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কিছু কথা বলতে হয়। তো সেগুলো তারা বলছে। সেটা আদতে তার কোনো গুরুত্ব বা ভিত্তি নেই। তৃতীয় হচ্ছে যে সম্পর্কটা কেমন হতে পারে? সম্পর্কটা বলছেন যে সহযোগিতামূলক যে সম্পর্ক যেটা আমরা করতে চেয়েছিলাম ১ম দিন যখন ইউনূস শপথ গ্রহণ করেন। পরের দিনই সর্বপ্রথম প্রধানমন্ত্রী মোদী ফোন করে অভিনন্দন জানিয়েছেন। সুতরাং যে অভ্যুত্থানের দ্বারা একটা সরকার প্রতিষ্ঠিত হলো, অনেকে আছেন না? এমনকি ইউনূস স্বয়ং নিউ ইয়র্কে বলেছেন, ছাত্রদের আন্দোলনটাকে ভারত স্বীকার করে না, পছন্দ করে না। তো পছন্দই যদি না করতো তাকে অভিনন্দন জানাবেন কেন প্রধানমন্ত্রী মোদী? ছাত্র আন্দোলনের জন্যই তো তিনি আজকে প্রধান উপদেষ্টা। ফলে তিনি এগুলোকে অবান্তর কথা বলছেন আরকি। যে কারণে ভারতের আশা ছিল যে ইউনূসকে ১ম দিন যেভাবে সম্বর্ধনা জানিয়েছেন, ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি পরবর্তীকালে একটি গ্লোবাল সাউথ শিখর সম্মেলন হয়েছে ভার্চুয়ালি, সেটাতে তার আমন্ত্রণে ইউনূস যোগ দিয়েছেন। এমনকি বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী বহু বিতর্ক ছিল দেখা করবেন কি করবেন না। শেষ পর্যন্ত দেখা হয়েছে। ইউনূসের সঙ্গে কথাবার্তা হয়েছে। অর্থাৎ এবং তারপরে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়েছেন। ফলে ভারতের তরফ থেকে একটা উদ্যোগ ছিল সরকারের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার। কিন্তু বিনিময়ে যেটা উত্তরে প্রত্যুত্তরে ভারত যেটা দেখেছে যে ওখান থেকে বৈরিতা এবং উগ্র ভারত বিরোধিতা এবং প্রফেসর ইউনূস এমন কিছু বলেছেন যাতে ভারতে আরো বিরক্তি তৈরি হয়েছে। যে তিনি উত্তর-পূর্ব ভারত নিয়ে কথা বলেছেন, ল্যান্ডলক কথা বলেছেন, এসব বলেছেন। গোটা বাংলাদেশ তো ল্যান্ডলক ছিল, তিনি অর্থনীতির ছাত্র, ভূগোল হয়তো পড়েননি। তো ভূগোল দেখলে জানতে পারবেন যে বাংলাদেশটাই ল্যান্ডলক। ৩ দিকে ভারত। ভারত যদি কোনো কারণে সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, কোথা দিয়েও বেরোতে পারবে না। ফলে এগুলো অবান্তর কথা। কারণ ভারত সেটা করবেও না কখনো। এরকম কিছু নয় যে ভারত ৩ দিক বন্ধ করে দেবে। পরের প্রশ্ন ছিল মানুষের সম্পর্ক কেমন হবে? অর্থাৎ সেটা যে ভিসা দেওয়া। ভিসা দেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে এটা ঘটনা আপনারা সকলেই জানেন যে কি পরিস্থিতিতে ভিসা পরিস্থিতি বন্ধ করতে হয়েছিল। যারা ভিসা দিত বহু কর্মচারী তাদেরকে পালিয়ে আসতে হয়েছে ভারতে। এখন স্বাভাবিক ধীরে ধীরে তারা অনেকে ফিরছেন। সকলে এখনো ফেরেনি। এখনো অনেকের ভয়ে আছে যাওয়ার ক্ষেত্রে। এবং কিন্তু তা সত্ত্বেও গোটা বিশ্বের মধ্যে ভারত যত ভিসা দেয় অন্য সমস্ত বিদেশি নাগরিকদের, তার মধ্যে এখনো বাংলাদেশ হচ্ছে শীর্ষে। সংখ্যাটা কমে গেছে কিন্তু শীর্ষে। সবথেকে বেশি ভিসা ভারত বাংলাদেশ থেকেই দেয়। মনে আছে নিশ্চয়ই যে ৫ই আগস্টের পর ওই পরের দিনও ভারতীয় হাই কমিশনের সামনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যেখানে ভারতীয় হাই কমিশনার সহ সকলকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হয়েছিল। অনেকে তার পাল্টা যুক্তি এখন দেন, "আরে আগরতলাতে তো ভারতীয়, আমাদের মিশনে তো বাংলাদেশ মিশনে তো ভারতীয়রা হামলা করেছিল। সেটার কি হলো?" ভারতীয় মিশন কিন্তু সেখানে আগরতলার মিশনে কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয়নি। সামান্য কিছু হলে হতে পারে। কিন্তু এর জন্য ভারত দুঃখ প্রকাশ করেছে এবং নিন্দা করেছে প্রকাশ্যে। কিন্তু ভারতীয় মিশনে হানা দেওয়া, ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দেওয়া, এ ব্যাপারে বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন তারা কেউ কোনো বিবৃতি দিয়েছেন? কেউ কোনো নিন্দা করেছেন? কাউকে গ্রেপ্তার করেছেন? কিন্তু আগরতলায় যারা গ্রেপ্তার হয়েছে তারা এখনো জেলে আছে কেউ না। কিন্তু ওখানে তো সেটা হয়নি। এবং সেই ভারতের ধরুন মিশন যদি কোনো কারণে আক্রান্ত কোথাও হয়, সেটা কিন্তু অর্থ হচ্ছে ওটা কিন্তু ওই জায়গাটা কিন্তু সার্বভৌম জায়গা। ওই জায়গাটা হচ্ছে একটা রাষ্ট্র। মানে আপনি ভারত রাষ্ট্রের উপর আক্রমণ করলেন। সেই প্রতি আক্রমণটা হয়নি ভারতের তরফ থেকে। কিন্তু ভারতের সেটা প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন কলকাতা কমান্ডার্স কনফারেন্সে, এরকম আক্রমণ হলে এবার আর
কোনো সহ্য করা হবে না, প্রতি আক্রমণ করা হতে পারে। তো সম্পর্কটা এই কারণে আরো জটিল হয়ে গিয়েছে। তৃতীয় লাস্ট একটা বিষয় ছিল, যে বিষয়টা ছিল সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ। যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং যেটা খুব চিন্তাজনক বিষয়। সেই বিষয়ে পররাষ্ট্র সচিব বলেছেন যে এই বিষয়ে আমরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। যাতে সেখানে সন্ত্রাসবাদ বা চরমপন্থা সেগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায়। এইটুকুই কথা হয়েছিল, কিন্তু সেটাকে কেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বললেন হস্তক্ষেপ, এটা মানে বোঝা যাচ্ছে না। আমি অন্তত বুঝতে পারিনি আরকি তিনি কেন বলছেন। তিনি কেন রাষ্ট্রসংঘ, জাতিসংঘ বললে হস্তক্ষেপ মনে করেন না, চীন বললে হস্তক্ষেপ মনে করেন না, আমেরিকা বললে হস্তক্ষেপ মনে করেন না, যুক্তরাজ্য বললে হস্তক্ষেপ বলেন না। অথচ তিনি ভারত বললেই সেটাকে হস্তক্ষেপ বলে মনে করেন। ওটার কারণ হচ্ছে ভারত বিরোধী উগ্র একটা আবহাওয়া জিগিয়ে রাখা, তৈরি করে রাখা। কারণ বাংলাদেশের একটা অংশ কিন্তু আজ বলে নয়, ৭১ এর পর থেকেও ভারত বিরোধী একটা অংশ ছিলই, তারা আছে। তারা কারা? তারা হচ্ছে যারা পূর্ব পাকিস্তানের সমর্থক। তারা কারা? তারা মনে করে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছে ভারত। এই তারাই হচ্ছে ভারত বিরোধী। বাংলাদেশের সব মানুষ ভারত বিরোধী নয়, একেবারেই নয়। আমার নিজের ধারণা বেশিরভাগ মানুষ ভারত বিরোধী নয়। খুব ৩০% মানুষ, ৩০-৩৫, সেটা হয়তো ৪০ ও হতে পারে। সেই সংখ্যাটা ভারত বিরোধী আছে উগ্র, যারা পাকিস্তানকে সমর্থন করে। মানে এই ধরনের কারণেই তারা হয়তো অন্য কোনোভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। তো এইটা আমার প্রাথমিক জি, প্রতিক্রিয়া। বুঝতে যে পারছি। মোটামুটি একটা পরিকল্পনা সামারাইজ আপনি করেছেন। কিন্তু আপনার এই সামারির মধ্য থেকে অনেকগুলো প্রশ্ন আমার মনের মধ্যে, আমি অনেক কষ্ট করে সংযত করে রেখেছি প্রশ্নগুলি। ১ নম্বর প্রশ্ন, আপনি বলছিলেন যে আ উম আ আ বিক্রম মিস্ত্রি জানিয়েছেন তারা একটি নির্বাচন চায়। আ আ সেটি শেখ হাসিনাকে ফেরত দেয়ার, নির্বাচনের ব্যাপারটা আসছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, যেটিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হস্তক্ষেপ বলেছেন। আ আপনি পাল্টা প্রশ্ন তুলেছেন। কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেয়ার প্রশ্নে তিনি যে বলেছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে এটি আলাপ করবে, আপনি ব্যাখ্যাটি করলেন যে এটি এই সরকার নয়, এটি নির্বাচিত সরকার। এটি কিন্তু তিনি খোলাসা করেননি। তাহলে যদি আপনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি যদি হয়ে থাকে, তাহলে ভারত সরকার কি বর্তমান ইউনূস সরকারকে সরকার বলে মনে করে না? না, এটা তো সত্যি কথা। তাদের যখন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেভাবেই হোক, যেমন তালিবানরা প্রতিষ্ঠিত হয়েছিল, সেরকমই একটা প্রতিষ্ঠিত হয়েছে সরকার। ফলে সেই যেহেতু ভারতের সঙ্গে ৪,০০০ কিলোমিটার উপরে সীমান্ত, ফলে একটা যোগাযোগ সম্পর্ক রাখতেই হবে। সেই কারণে সেইটুকু সম্পর্ক রাখা। আমি বলছি ভারতের তরফ থেকে যে ১ম দিন থেকে যে উদ্যোগটা ছিল, ইউনূসকে অভিনন্দন জানানো। সেই তার বিনিময়ে কিন্তু আপনি তো জানেন সারা বিশ্বের মানুষ ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অভিনন্দন জানিয়েছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পও ফোন করেছিলেন। কিন্তু ইউনূস ফোন করেছিলেন কিনা আমরা কিন্তু জানি না। না সেখানকার কোনো মিডিয়ায় দেখেছি, গণমাধ্যমে, না ভারতের মিডিয়াতেও দেখিনি। এবং আমি যেটা জানি সেটা হচ্ছে তিনি করেন। অসৌজন্যতা দেখিয়েছেন। ফলে অনেক আগে থেকেই তিনি কিন্তু একটা শীতলতা দেখাচ্ছেন ভারতেও। কারণ তিনি তো, আমাদের যেটা ওভারঅল মনে হয়েছে সার্বিকভাবে, যে ইউনূস ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান না। তিনি চান পাকিস্তান, চীন বা আ তুরস্ক ইত্যাদি এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চান বেশি। বা মুসলিম দুনিয়া বলতে যা বোঝায় সেগুলোর সঙ্গে আরকি। তো ফলে এই কারণেই যেটা বললাম যে এর সঙ্গে তো আলোচনা করে লাভ কি আছে? ওরা তো একটা নোট ভার্বালে পাঠিয়েছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। এই নোট ভার্বালে কোনো জবাব দেওয়া প্রয়োজন মনে করেনি ভারত। জবাবও দেয়নি। আজ পর্যন্ত জবাব দেয়নি। কিন্তু হ্যাঁ, একটা নির্বাচিত সরকার যদি দাবি জানায়, সেক্ষেত্রে সেটা অনেক বেশি তার গুরুত্ব আছে। এই সরকারের তো কোনো ধরুন এই সরকারের, আমি কথার কথা একটা মানে কাল্পনিক বললাম যে যদি এই সরকার একটা চিঠি দিল, দাবি জানালো এবং আলোচনা হলো। আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত হওয়া দেখা গেল একটা বাংলাদেশের মানুষ আরেকটা সরকারকে নির্বাচিত করলেন। যে সরকারে এরা কেউ নেই। তো তারা যে ওইটা মেনে চলবেন তার গ্যারান্টি কে দেবে? সেই কারণেই নির্বাচিত সরকারের বলছি। এটা ইউনূসকে অপমান করার জন্য বলছি না।
এটা বলছি যে তার যে সরকারের অবস্থান, সেই অবস্থানটা হচ্ছে তিনি একটি অবৈধ, জি। মানে বাংলাদেশের সংবিধান কিন্তু অনুসারে বন্দি তিনি অবৈধ ভারতের সরকার। সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের যেই বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই অনুযায়ী যদি আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে, রায়ও হওয়ার পথে কিন্তু, হ্যাঁ? তিনি যদি কনভিক্টেড হয়ে যান, সেই মানে কনভিকশন, সেই রায় কতটি গ্রহণযোগ্য, কতখানি ফেব্রিকেটেড, সেই আলোচনায় না যায়, কিন্তু আদালতে যদি তিনি কনভিক্টেড হয়ে যান, সেই ক্ষেত্রে ওই বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় পড়বেন কিনা, সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার সেটি বিবেচনায় আসবে কিনা? অবশ্যই সঠিক প্রশ্ন। এটা মানে পরিষ্কার, সকলের জন্য এটা পরিষ্কার করে দেওয়া দরকার। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মুক্তি দিন, জামিন দিন, কি শাস্তি দিন, কি ফাঁসি দিন, কোনোটাই ভারতের কাছে গ্রাহ্য না। তার কারণ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে ব্যবস্থাপনা তাতে ভারত স্বাক্ষরকারী। ফলে ভারত এই ধরনের কোনো আন্তর্জাতিক, ভারতে তো বহুবিধ নানা ধরনের অনেক অপরাধ অনেক রাজনৈতিক দল করেছে, কখনো এইভাবে বিচার হয়। আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল বলতে যেটা বোঝাচ্ছে আপনাদের, সেই ট্রাইব্যুনালটা সম্পর্কে ভারত ওটাকে কোনো একটা আইনত কোনো একটা বৈধ বিচার ব্যবস্থা বলে ভারত স্বীকার করে না। তার কারণ হচ্ছে ভারত আন্তর্জাতিক স্তরে যেটা আছে সেখানেই স্বাক্ষরকারী নয়, বহু দেশ স্বাক্ষরকারী, কিন্তু ভারত স্বাক্ষরই করেনি। আর যদি স্বাক্ষরকারী হতো তাহলে ভারতকে এটা মেনে চলতে হতো। ফলে ভারতের মেনে চলার কোনো দায় নেই। সেই জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তিটাই বহাল। তার ভিত্তিতেই যেটা হওয়ার সেটা হবে। তাছাড়া কিছু করণীয়। এই কথাটা যেদিনই আলোচনা হবে সেদিনই ভারত সেটাতে বলবে যে এইটাই বলবেন। তিনি বলেছেন আলোচনা করব। আলোচনা করব মানে শেখ হাসিনাকে তুলে দেবো বলে কেউ অতি পণ্ডিত সাংবাদিক ইন্টারপ্রেট করছেন নিজের স্বার্থে। কিন্তু সেটা তার মানে নয়। এই কূটনীতিটা বোঝা একটু সমস্যা হয় ঠিকই। অনেকেই বুঝতে পারেন না। একটা কথা নানাভাবে নানা রকম তার অর্থ হয়। কিন্তু আমি যেটা জানি তিনি কি একটি চমৎকার সুকৌশলী একটি লাইন নিয়েছেন। লাইনটা হচ্ছে তিনি একেবারে খারিজ করেন। তিনি বলেছেন আমি আলোচনা করব। আলোচনা কি করবেন? আলোচনা বন্দিপত্র চুক্তি নিয়ে করবেন। বন্দিপত্র চুক্তির বাইরে তো আর কোন আলোচনা হবে না। বলুন। সো বন্দি প্রত্যাবর্তন চুক্তি নিয়েও যদি আলোচনা হয়, সেক্ষেত্রে এই শেখ হাসিনা যদি কনভিক্টেড হন, তাহলে কি বিবেচ্য হবে, গ্রাহ্য হবে? না, বললাম তো না। বললাম তো না। হবে না। মানে বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতাতেও হবে না? হবে না। তার কারণ হবে না এক। দ্বিতীয়ত হচ্ছে যেটা বলাই হয়ে থাকে এটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে, আমরা মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে। সুতরাং সেটাও বন্দিপত্র চুক্তি অনুসারে সেটা মানা যাবে না। এবং তার যদি প্রাণ সংশয় থাকে তাহলে সেটাও মানা যাবে না। প্রাণ সংশয় আছে এই গ্রাউন্ডে কিন্তু বহু বাংলাদেশী আওয়ামী লীগের নেতাদের এখানে ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে। কারণ তাদের প্রাণ সংশয় আছে। অথবা তাদের কারাদণ্ড এবং আপনাদের তো বাংলাদেশের তো একটা বিচিত্র ধরনের বিচার ব্যবস্থা চলছে। যেখানে বিচারপতিকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়। কিন্তু ভাবা যায় না কোনো সভ্য দেশে। এবং বিচারপতিকে গণ আন্দোলনের ফলে বিচারপতিকে পদত্যাগ করতে হয়। এও ভাবা যায় না কখনো। এগুলো তো নৈরাজ্য, অ্যানার্কিক রাজ্য না? এগুলো ব্যানানা রিপাবলিক বলে এগুলোকে। এগুলো গণতন্ত্রজাতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র নয়। এবং সেই সেই বিচারে তবুও যদি ধরিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এখানে যিনি বিচারক তিনি তিনি হচ্ছেন যে দলের, যিনি প্রসিকিউটর তিনি একই দলের, যিনি অভিযোগ দায়ের করছেন তিনি একই দলের এবং যিনি অপরাধী তথাকথিত অভিযুক্তের আইনজীবী তিনিও সেই দলের। এক অদ্ভুত জিনিস। এবং যদি ভাবেন যারা জামায়াতের নেতাদের একটা সময় তাদের আইনজীবী ছিলেন, তারাই আজকে এখানে সবাই আছেন। তো ফলে এটা তো বোঝাই যায় যে রাজনৈতিক উদ্দেশ্যটা খুব ক্লিয়ার। ফলে এটা সেই কারণে এটা মানা আমি যতটুকু জানি এখন দেখুন আ কোন কারণে ভারত সরকার যে মত পরিবর্তন করে ফেলবে কি ফেলবে না সেটা আমি কোন গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আপাতত আজ পর্যন্ত যা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের যে শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকারের হাতে তুলে দেওয়া হবে না।
জি। কিন্তু একটি কথা ইদানিং খুব চাউর হয়েছে বাংলাদেশে এই গত ২-৩ দিনে। সেটি হচ্ছে যে শেখ হাসিনা সেখানে বসে যেই তার কর্মীদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে বক্তব্য দেন, তার কথা বলার উপর ভারত নিষেধাজ্ঞা দিচ্ছে। এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? না, তারাও বেশি জানেন, অনেক বেশি জানেন। আমরা একটু কম জানি। তাদের থেকে কম শিক্ষিত সাংবাদিক। ফলে একটু কম জানি। কিন্তু যেটা তারা বলেন না, কতকাল, কত বছর তারেক জিয়া লন্ডনে আছেন। তার জন্য কোনো প্রতিবাদ হয়েছে কি? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, ইচ্ছা করে তো যাইতে পারতেন। তার চেয়েও বড় কথা সম্প্রতি লন্ডন বা যুক্তরাষ্ট্রে যেভাবে আওয়ামী লীগ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, তাদের সফররত প্রধান উপদেষ্টার সঙ্গীদের বিরুদ্ধে, সফর সঙ্গীদের বিরুদ্ধে। কিন্তু ভারতে এরকম কোনো কাণ্ড তো ঘটেনি। ভারতের রাস্তায় নেমে আওয়ামী লীগ তো কোনো বিরোধ করছে না। সেটাতে নিষেধাজ্ঞা আছে। সেটা স্পষ্ট ভাষায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতে থেকে, ভারতের মাটি থেকে কোনো সেই ধরনের কোনো প্রতিবাদ আন্দোলন ইত্যাদি করা যাবে না। কিন্তু লন্ডন যুক্তরাষ্ট্রে হচ্ছে সেখানকার সরকার তো অনুমতি দিয়েছেন না করতে। কোন তাদের তো বাধা দিচ্ছেন না করতে। আমার মনে হয় এই বর্তমান সরকারের যারা আছেন তারা ভারতের দিকে চোখটা না তুলে ওই দিকে যদি তাকিয়ে একটু বলতেন ভালো হতো। আসলে সেটা সাহস সোজা কথা। এটা সাহস। এমনিতে দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে নিষেধাজ্ঞা, স্মার্টফোনে আমি আপনার সঙ্গে কথা বলছি। সেরকমই উনি কথা বলছেন যে কোথা থেকে আচ্ছা ধরুন আজকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হলো যে আপনি কথা বলবেন না। এবার আমাকে যদি নিষেধাজ্ঞা দেয় আপনি কথা বলবেন না বলে। কিন্তু আমি তো আপনার সঙ্গে যে স্যাটেলাইটকে আপনি আটকাবেন কি করে আজকের দিনে? আর এখন তো আপনাদের বাংলাদেশ আবার নাকি সেই ওই বৈশাল ভদ্রলোক যাকে ট্রাম্প তাড়িয়ে দিয়েছেন, এলন মাস্কের তো স্টারলিংক বসাচ্ছে। তাই দিয়ে তো সব জায়গায় কথা বলা যায়। ওটা এখন শেখ হাসিনা তিনি চেয়েছেন যে ভারতেও যাতে এটা স্টারলিংকটা হয়। সে ধরনের একটা সংবাদ দেখলাম। এটা হলে আমার মনে হয় শেখ হাসিনা ওটাই ব্যবহার করবে। না এমনিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে এরকম একজনের সঙ্গে আমার কথা হয়েছে। প্রায় ঘন্টা ১.৫ শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেছেন। মানে সশরীরে। তিনি যেখানে ওকে। অবস্থান করছেন দিল্লির যে বাসভবনে সেখানে তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা আ দিল্লিতে প্রধানমন্ত্রীর মর্যাদাতেই অবস্থান করছেন। হ্যাঁ, প্রায় সেরকমই। কারণ ঠিক প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আপনারা আগেও যখন গণভবনে যেতেন দেখা করতে তখন যে প্রোটোকল মেনে চলতে হতো মোবাইলটা বাইরে জমা রেখে যাওয়া ইত্যাদি বা আপনার সমস্ত যাবতীয় বৈজ্ঞানিক সরঞ্জাম ইত্যাদিগুলো জমা রেখে যাওয়া। এখানেও সেভাবেই যেতে হয়। সেভাবেই যেতে হয়। ফলে না সেটাই তার মনে হয়েছে যে প্রধান এমনকি অনেকের ঘড়ি, পেন যাদের চশমাতে কোনো ধাতব পদার্থ আছে চশমাও খুলে যেতে হতে পারে। ফলে সেটা তো সাধারণত প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেরকম দেখা হয়, সেই ধরনের তার একটা নিরাপত্তামূলক ব্যবস্থা বলয়ের মধ্যে শেখ হাসিনা রয়েছে। এটা ঘটনা, এটা সত্য কথা। মানে শুধুমাত্র এইসব এই 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 চেকিং গুলো তা নয়। তাদের ব্যাকগ্রাউন্ড ও চেক করে অনুমতি পান তার সঙ্গে সাক্ষাৎ করার। না, না অবশ্যই এখন দেখুন অনেক সময় আ এখন আপনাদের ওখানে কেউ একজন ছিলেন একটা সময় আওয়ামী লীগপন্থী, তিনি পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হয়তো অন্য কোনো দলের পন্থী হয়ে গেছেন কি হননি। এখন শেখ হাসিনা তো ঘরবন্দি হয়ে আছেন কার্যত গৃহবন্দী। আপনি তাকে কোথাও আশ্রয়ে আছেন প্রধানমন্ত্রীর সুলভ তিনি তো কোথাও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এমন তো নয়। আগে খবর দেখা হতো তিনি নাকি বাজার করতে বেরিয়েছেন। হ্যাঁ, তারাই দেখতে পেয়েছে সব। তো এনিওয়ে তো পয়েন্ট হচ্ছে যে সেক্ষেত্রে আ স্বাভাবিক সেজন্য তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া হয় তিনি কেমন, কি ধরনের লোক এবং সেটা কিন্তু শেখ হাসিনার অনুমতি ছাড়া কিন্তু হয় না। তিনি যদি রাইট। মনে করেন যে আমি এর সঙ্গে না, আমি এর সঙ্গে দেখা করবই বা দেখা করতেই হবে, নিঃসন্দেহে সেই ধরনের তবে এই ব্যাপারটা না যেরকম ঘটছিল সেটা ইদানিং একটু বন্ধ হয়ে গেছে। এটুকু বলতে পারি। এটা ইদানিং আর কেউ খুব এককভাবে করে হয়তো একা কেউ আগে একটা বেশ প্রতিনিধি দল সুলভ একটা বৈঠক চলছিল। কিন্তু সেটা এখন আর হচ্ছে বলে আমি শুনিনি। আর কোন বৈঠক হয়েছে কিনা আমি জানি না। বলতে পারব না। না আমি আমি যার কাছ থেকে শুনেছি এককভাবে বৈঠকটি করেছেন তিনি এবং আ তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি খুবই স্বতঃস্ফূর্ত দেখেছেন। তার স্বাস্থ্যেরও বেশ ভালো দেখেছেন। খুব হাস্যোজ্জ্বল। আ তিনি কি নেতাকর্মীদের যারা ভারতে অবস্থান করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন চাইলেই?
না, সেটা বোধহয় এখনো সেই সিদ্ধান্তটা মানে যৌথভাবে না শেখ হাসিনা না ভারত সরকার সেটা নিয়েছেন। এরকম কোনো সকলের সঙ্গে দেখা করার কথা এরকম কোনো কথা আমি শুনিনি এখনো পর্যন্ত। সেরকম কিছু বা বলতে পারেন যে আমার জানা নেই। সেটা আমার জানা নেই। আমি সেই খবর পাইনি এখনো পর্যন্ত। বুঝতে পেরেছি। তবে আ উম আ ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় এসব নিয়ে অনেক গুঞ্জন শুনেছিলাম, আপনি তো জানেন। তো সেগুলোর ব্যাপারে কোনো আপডেট কিংবা কোন রকম আ আ আরেকটু যদি বলি যে আ ভারতের সবগুলো রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা শেখ হাসিনাকে আ বা বা ভারতে রাখবেন। কেউ এখানে দ্বিমত ঠিক করেনি। সেই অবস্থায় কি কোনো পরিবর্তন এসেছে? না এখনো পর্যন্ত আসেনি। বিচ্ছিন্নভাবে একটি হায়দ্রাবাদের একজন এমপি তিনি একাই একটা দল চালান। আসাদউদ্দিন ওয়েসি। তার সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তিনি আ বলেছেন প্রকাশ্যে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। তার জন্য আমাদের সম্পর্ক নষ্ট করার কোনো অর্থ হয় না। এখন ভারতকে তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে না যে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা, যে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না। এটা তো ভারত সরকার এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে তিনি একমাত্র ব্যক্তি আ যেটা বলেছেন আরকি প্রকাশ্যে, তিনি একজন সাংসদও। সেই কারণেই বলছি তারটা গুরুত্ব দিচ্ছি যে তিনি অন্তত বলেছেন আরকি। শুধু বলেছেন না, তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন, সেটা সংবাদ মাধ্যমে ছাপাও হয়েছে। এটাও ঘটনা। জি। কিন্তু বাকি যে এমনিতে বৃহৎ মোটামুটি রাজনীতি ধরুন আপনি যদি বলেন ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস বা বামপন্থী কমিউনিস্ট পার্টি তারা কেউ মত পরিবর্তন করেছে এরকম অন্তত দেখি। জি। এমনিতে জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের, তিনি নিউ ইয়র্কে এসেছিলেন, ফেরার পথে তিনি দিল্লি হয়ে গেছেন। এমন একটি খবর কিন্তু খুব বাংলাদেশে চাউর আছে। এই ব্যাপারে এটা কি সত্য মিথ্যা কিছু জানা আছে নাকি আপনার? না আমার সেরকম কিছু জানা নেই। তবে আ ১ম কথা হচ্ছে আমি যেটা বলব যে আমি চেষ্টা করেছিলাম জানার এবং সেটা হচ্ছে যে ও এটা মানে এই খবরটা আপনিও শুনেছেন, আপনার কানেও পৌঁছেছে? হ্যাঁ, 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 আমার কানেও পৌঁছেছে। পৌঁছেছে মূলত সূত্র বাংলাদেশ। ও আচ্ছা। মানে হ্যাঁ, সূত্র বাংলাদেশে ভারতীয়। এটি খুব চলছে। হুম, বাংলাদেশে চলছে কিন্তু পরবর্তীকালে খোঁজ নিয়ে জানলাম যে তিনি আসেননি এখানে। তো কেন আসেননি কি তিনিই তো সেই বলেছিলেন না যে ৫০ লক্ষ যুবকদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাবেন। কিন্তু তিনি একজন পেশায় ডাক্তার। অতীতে কিন্তু তিনি কয়েকবার নাকি ভারতে এসছেন। এটা ঘটনা খবর পেয়েছি। মানে আমি বলছি যখন শেখ হাসিনাও যখন ক্ষমতায়, তখনও কিন্তু তিনি ভারতে এসছেন। তিনি কিন্তু ভিসা পেয়েছেন। ভিসা তার আছে। তিনি কোন দেশের নাগরিক আমি জানি না। মানে সে কারণ অন্য দেশের নাগরিক হলে তো তার বাংলাদেশী ভিসা হলে প্রবলেম হতে পারে। অন্য দেশের নাগরিকত্ব থাকলে হয়তো প্রবলেম হয় না। কিন্তু জানি না আমি। তবে কেউ বলে আমি খুব গুরুত্ব দিতে চাই না। আরেকটা হচ্ছে গুজব যেরকম বলছেন সেখানেও একটি গুজব আছে। সেই গুজবটা হচ্ছে তিনি ক্ষমা চাইছিলেন। সেটা ভারত সরকার তাকে অনুমতি দেননি যে আপনার ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন নেই। এখন এটা কিন্তু গুজব। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি। আচ্ছা। ওটা যেরকম গুজব এটাও একটা গুজব। তিনি ক্ষমা চাইতে আসতে চেয়েছিলেন। সেই আসলে আ যখন আ গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, তখন হুম, গুজব খুব বেশি মানে হুম, মানুষের হুম। মুখে, মুখে বেশি আরকি রটে যায়। এমনিতে আপনি নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে তারেক রহমানের একটি সাক্ষাৎকার গ্রহণ করেছে বিবিসি, বিবিসি বাংলা। সেখানে তারেক রহমান বলেছেন যে, ভারতের সঙ্গে যে বর্তমানে যে শীতল সম্পর্ক, এটি তিনি পছন্দই করছেন। এই ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি? তাহলে হয়তো উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি আর বাংলাদেশে কোন দায়িত্ব নেবেন না। সেই কারণে হয়তো বলেছেন। আমি জানি না কেন বলেছেন। বাকিরা তো বলছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়া উচিত। উনি কি তাহলে এটা বলা উচিত ছিল, যিনি প্রশ্নকর্তা জিজ্ঞেস করা উচিত ছিল যে, "আপনি কি চান না যে বাংলাদেশের মানুষ ভিসা নিয়ে ভারতে যান? শীতলতাটাই থাকুক।" মানে এটা তো ভারত সরকারের পক্ষে একটা হাতিয়ার হয়ে গেল। মানে আপনি আপনি যে তারেক বললেন রহমানের কথা অনুসারে আর বাংলাদেশের ভিসা দেওয়া উচিত না। তার কারণ হচ্ছে শীতলতাটা থাকুক। তিনি ওটা উপভোগ করছেন। কিন্তু আপনি শুরুতে যেটি বললেন যে, তাহলে তিনি হয়তো ক্ষমতায় যেতে চান না। আ মানে ভারতের সঙ্গে শীতল মানে আমি সম্পর্ক। বলছি আমি তো মানে আমি মানে করব মানে বিশ্লেষণ করছি তার কথাটা। সেটা হচ্ছে আমি তিনি বললেন, আপনি বললেন যে তিনি চাইছেন এই শীতলতাটা থাকুক।
না, শীতলতাটা থাকুক। চাইছেন তিনি বলেননি। তিনি বলেছেন যে এই যে শীতলতাটা চলছে আছে এটি তিনি পছন্দই করছেন। এটির তিনি বিপক্ষে যদি তিনি নন। পছন্দ করেন, সেই পছন্দের সবচেয়ে বেশি যারা ভুগছে, তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। তারা চাইলে ঈদের সময়, শাদী বিয়ের সময় তারা কলকাতায় এসে বাজার করতে পারছেন না। তারা তো ভুগছেন না? তাদের কথা ভেবে তো তার বলা উচিত যে শীতলতাটা কাটিয়ে উষ্ণতাটা বরং হলেই আরো ভালো হতো। মানুষে মানুষের সম্পর্কটা ভালো হতো। তিনি কেন বলছেন আমি জানি না। কি হতাশার লক্ষণ কিনা বুঝতে পারছি না। আসলে মানে আমি নিজেই খুব বিভ্রান্ত ওনার কথা শুনে। আর মোহাম্মদ তাহেরের কথায় তিনি যে বললেন যে ৫০ লাখ যুবক প্রস্তুত আছে, তারা আবার মুক্তিযুদ্ধ করবেন এবং সেটি হবে ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ। এটি নিয়ে ভারতের কোনো আ পর্যবেক্ষণ? ভারতের কিছু নেই। তবে আমরা জানি যে যারা সাধারণত বলা হয় যে একটু ভারতপন্থী, জামায়াত হোক, বিএনপি হোক, তারা সবথেকে বেশি ভারত বিরোধী বিবৃতি দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়তো কারুর হয়তো কারুর বিবাহিত স্ত্রী বিবাহিত বা কারুর মা হয়তো ভারতীয়, জন্মসূত্রে ভারতীয়। তার বাড়িতে হয়তো ভারতীয় শাড়ি আছে। কিন্তু দেখবেন এই ৩-৪ জন লোক আছেন, তারা সকলেই কিন্তু ভারতপন্থী বলে ওই দলের মধ্যেই সমালোচনা। তো ফলে তাদেরকে অনেক সময় তাদের মানে ক্রেডিবিলিটি রাখার জন্য দলের মধ্যে একটু উগ্র ভারত বিরোধিতা দেখাতে এইজন্য ভারত এগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। আ তো মানুষ ধরেন জানে যে এটা কেন তারা বলছে। কেন আচ্ছা। তারা বলছেন বা বলতে বাধ্য হচ্ছে। অ্যা প সে যদি এটা বলেন তাহলে তো আপনি জানেন যে ফ্রান্সে একজন ইউটিউবার রয়েছেন তিনি সবচেয়ে ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন। তো সেটিও কি এই ফর্মুলায় পড়ে নাকি? যে তিনি আসলে ভারতেরই না লোক? আমি ওটা আপনারা তাকে অত্যন্ত গুরুত্ব দেন, আমি গুরুত্ব দিই না। আমি যেমন কলকাতার একটা বাংলা আমিও চ্যানেলকে গুরুত্ব দেই না। বাংলাদেশীরা খুব না বাংলাদেশীরা খুব গুরুত্ব দেয়। আমার ভারতীয় হয়েও সেই চ্যানেলকে গুরুত্ব দিই না। তেমনি আপনারা যেমন যার কথা বলছেন তিনি যখন বাংলাদেশ থেকে যখন তাকে চলে আসতে হয়েছিল বা দেশ ছাড়তে হয়েছিল, তিনিও কিন্তু পলাতক। তিনি ছাড়তে হয়েছিল যখন, সেটা কিন্তু ভারত তাকে সাহায্য করেছিল। এবং আমাদের দেশে একজন জানেন না বিখ্যাত মনীষী আছেন স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাকে বলা হয়েছিল যে, "আরে এক ভদ্রলোক আপনার প্রতিবেশী প্রচন্ড আপনাকে মানে যা তা আপনার নামে বলছে, সমালোচনা করছে। বলে বোধহয় আমি কোন উপকার করেছি সেইজন্য।" না তো এটা সেই কারণেই এখন এটা আপনি যার কথা বঙ্কিমচন্দ্রের। বলছেন দাদা আমি তিনিও আপনাকে এখানে সংশোধন করে দিচ্ছি এটা বঙ্কিমচন্দ্রের কথা। তিনি বলেছিলেন, "যদি কেউ তোমার অপকার করিয়া থাকে ভাবিয়া দেখো কোন কালে তুমি তাহার কোন উপকার করিয়েছিলে কিনা?" বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে, না আমি জানি বিদ্যাসাগরও বলেছিলেন কোন একটা। আচ্ছা। মানে আমাদের এখানে খুব পরিচিত আরকি। জনপ্রিয় শব্দটা, জনপ্রিয়। আচ্ছা দ্বিতীয় যাই হোক আমিও বিতর্কে যাচ্ছি। ওই বিতর্কে ঢুকছি না। না, বঙ্কিম না বিদ্যাসাগর একবার চেক করে নেব। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যেটা বললাম যে তিনি যখন বাংলাদেশ থেকে ভারত হয়ে উত্তর-পূর্ব ভারত হয়ে গৌহাটি হয়ে তিনি যখন গেলেন ইউরোপে, তখন সেটা ভারতের তদানীন্তন দূতাবাস তারা তাকে সাহায্য করেছিল। তো এখন মানে তিনি ভারতপন্থী তা আমি এরকম মানে তিনি আমার মনে হয় দয়া করে যেন ভারত সরকার তাকে অন্তত তার পক্ষের লোক না ভাবে। মানে তাকে যেন পক্ষে নেওয়ার চেষ্টা না করেন। কিছু মানুষ আছেন না যাদের অনেকটা ওই ওই আমাদের সুকুমারের ছড়ার মতো মাথার ব্যামো। এই মাথার ব্যামো যাদের আছে না তাদের সম্পর্কে সাবধানে ডিল করা উচিত। তারা যা করছেন করে যান না। কে তাদের বাধা দিয়েছে? তিনি করে তিনি বিশ্বাস করেন যে তিনি শেখ হাসিনাকে উৎখাত করেছেন। তিনি বিশ্বাস করলে করুন। তো কি করা যাবে? কিন্তু কে উৎখাত করেছে সেটা তো এখন প্রায় জানি আরকি আমরা সকলে। জি। কে একা উৎখাত তো করেছে? তিনি নন। আমি তো জানি না। হ্যাঁ? কে উৎখাত করেছে? পূর্ব পাকিস্তানপন্থী শক্তি তার সঙ্গে পশ্চিমা শক্তি যারা ৭১ সাল থেকে বাংলাদেশের বিপক্ষে। ৭১ সাল থেকে যে অক্ষটা কাজ করেছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা এখনো কাজ করছিল। এবং তাদের প্রতিনিধি হিসেবে সফল হয়েছে তারা। প্রতিনিধিরা আজকে সফল। এবং তার জন্য আমি বলব আওয়ামী লীগের ব্যর্থতাও আছে। তারা তাদের দুর্বলতাটা ধরতে পারেনি বা ওভারলুক করেছেন কিংবা ওভার কনফিডেন্স এ ছিলেন। কিন্তু সবটা মানুষ কিছু মানুষ বিক্ষুব্ধ ছিলেন না তা নয়। আমি বলছি আওয়ামী লীগপন্থী মানুষ বিক্ষুব্ধ ছিলেন। তারা ১ম দিকে যোগ দিয়ে দিয়েছিলেন এই গণ আন্দোলনটা। যে কারণে এই আন্দোলনটার একটা চেহারা নেয় যে এটা ছাত্র গণ আন্দোলন। কিন্তু পরবর্তী কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু যখন শুরু হলো যে
সমস্ত মুক্তিযুদ্ধের আদর্শ মানে স্থাপত্যগুলোকে ভাঙা শুরু হলো, তখন তারা কিন্তু চলে গিয়েছে। তারা ভেবেছেন আমরা তো এই জন্য পরিবর্তন চাই। তার মানে এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক শক্তি। তারা মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি। তারা সমস্ত স্মৃতিচিহ্নগুলোকে ধ্বংস করে দিতে চান। এখন সাধারণ মানুষ আর নেই সঙ্গে। রিক্শাওয়ালারাও তো বিরুদ্ধে বলছেন দেখছি, সমালোচনা অনেক ভিডিও চলছে তো রিক্শাওয়ালাদের কথা। জি। তারা তো একেবারে খেটে খাওয়া মানুষ। তাদের কথা তো শুনছি আমি। ফলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা যে কোনো কারণে এটা নিশ্চয়ই আমার ধারণা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এটা মানে বিশ্লেষণ করা দরকার, তদন্ত করা দরকার। যে কিভাবে এই ঘটনাটা হঠাৎ ঘটলো বলে তাদের মনে হয়েছিল এটা হঠাৎ না। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল বা যদি বলেন নীল নকশা ছিল। সেটা তাদের গোয়েন্দারা কেন ব্যর্থ হলেন? তাদের যারা সর্বোচ্চ ডিজিএফআই, এনএসআই এর মতো ক্ষমতাশালী গোয়েন্দা সংস্থা তারা কেন ব্যর্থ হবেন? তো সুতরাং এটা তাদের একটা বিচার করে দেখা দরকার। হয়তো তারা অর্থমন্থন করবেন কোনো এক সময়। ভারতীয় গোয়েন্দারা কেন ব্যর্থ হলেন? ভারতীয় গোয়েন্দারা কতটা আমি সম্পূর্ণ বলব যে ভারতীয় গোয়েন্দারা একেবারেই ব্যর্থ হননি এ কথাটা বলতে পারি না। নিশ্চয়ই তাদের ছিল। কিন্তু তাদের আপনি দেখেছেন তো যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি তো পার্লামেন্টে বলেছেন যে আমরা কিন্তু সতর্ক করেছিলাম। কিন্তু সেটাকে তিনি সতর্কতা হিসেবে তারা আওয়ামী লীগ সরকার নেয়নি। তারা বলেছিলেন না, এরকম কোনো ঘটনা হবে না। এখন সেটা তাহলে ভারতকে তাহলে কি হস্তক্ষেপ করতে হতো? কিন্তু সেটা তো করা সম্ভব না। এটা তো সার্বভৌম রাষ্ট্র। এর আগে রাষ্ট্র যতগুলো ঘটনা ঘটেছিল প্রত্যেকটা ক্ষেত্রেই ভারত সতর্ক করেছিল। আমি বলছি যখন ধরুন প্রণব মুখার্জি জীবিত ছিলেন। প্রত্যেকটা সময় সতর্ক করা হয়েছিল। তাকে রেস্কিউ করার জন্য হেলিকপ্টার তৈরি ছিল শিলিগুড়িতে। সেগুলো সবসময়ই কিন্তু তিনি বা তার সরকার সেগুলো কিন্তু শুনে সেই অনুযায়ী কারেক্টিভ মেজার নিয়েছে। এই সময়ে কিন্তু সেই কারেক্টিভ মেজারটা নেওয়া হয়নি। যে কারণে এই ঘটনাগুলো ঘটে। কেন নেয়া হয়নি সেই ব্যাপারে ভারতের কোনো মূল্যায়ন আছে কিনা? ধরেন আপনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চয়ই একটা মূল্যায়ন তারা করবে বা না, করছে। আমি আমি জানি বলছি না। হ্যাঁ। ভারতের একটা নিজস্ব মূল্যায়ন নিশ্চিতভাবে আছে। সেটা অত্যন্ত প্রাথমিক মূল্যায়ন, সেটা চূড়ান্ত মূল্যায়ন নয়। এই কারণেই পরবর্তী সময়ে বাংলাদেশ ছাড়াও ভারতকে এই মুহূর্তে বেশ কিছু সমস্যার মুখে জটিল কূটনৈতিক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। এই যে আমেরিকার সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। চীন নিয়ে একটা সম্পর্ক আছে। তার সঙ্গে তো একবারে একে মানে চীনের রক্ষা নেই, তার সঙ্গে পাকিস্তান এবং ট্রাম্প রয়েছেন একসাথে। এই যে একটা ভৌগোলিক একটা মানে ভূ-রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে সত্যি কথা বলতে গেলে না ভারত এখন এই মুহূর্তে বাংলাদেশে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। খালি একটা জিনিসেই গুরুত্ব দিয়েছে যে তার সমস্ত শীর্ষস্থানীয় সাংবাদিকদের ডেকে ভারত সরকার তার নীতিটা ব্যাখ্যা করা। তার মনে হয়েছিল যে এটা আমি ধরুন এখান থেকে গৌতম লাহিড়ী বলছে, গৌতম লাহিড়ী লিখছে, কি আমার মতো আরো অনেক সতীর্থ সাংবাদিকরা লিখছেন। সেটার থেকে ভালো হচ্ছে গভর্নমেন্টের একজন হাইয়েস্ট লেভেল থেকে কেউ একজন বললেন যে আমাদের নীতিটা কি? সেইটা তাদেরকে বললেন। তাদেরকে সেই অনুযায়ী তারা বললেন এবং সেটা তারা বুঝেছেন, বুঝে সঠিক রিপোর্ট করেছেন। সেই অনুসারে তো পররাষ্ট্র উপদেষ্টা তাকে প্রতিক্রিয়াও দিয়েছেন। না, এই সে মুহূর্তে তো কিন্তু ভারতের খুব প্রাথমিকতায় অগ্রাধিকারে আমার মনে হয়েছে যে নেই এই একটাই কারণে যে এই মুহূর্তে বাংলাদেশে একটা নির্বাচনী একটা আবহাওয়া তৈরির চেষ্টা চলছে। চেষ্টা চলছে মানে সেটা হবে কি হবে না আমি জানি না। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সেটার জন্য সকলেই ব্যস্ত। এবং বাংলাদেশের আভ্যন্তরীণ এই অবস্থায় একটা নাক গলানো সেইটাই হবে নাক গলানো। যদি এই অবস্থায় তাদেরকে একটা সেটল হতে দেওয়া দরকার। তারা যে টাইম ফ্রেম দিয়েছেন, সেই টাইম ফ্রেমের মধ্যে একটা নির্বাচন হবে কি হবে না, হলে কিভাবে নির্বাচন হবে, এটার জন্য ভারত হয়তো অপেক্ষা করছে। এখন আরকি। এই মুহূর্তে মূল্যায়নটা তখন আমি নির্বাচন আ নিয়ে এই আমি নির্বাচন ঘটনাটা নিয়ে আপনার সেটেল কাছে করলে নিশ্চিতভাবে এই মূল্যায়নটা প্রকাশ করা হবে। নির্বাচন নিয়ে আপনার কাছে সুনির্দিষ্ট আমার প্রশ্ন আছে। কিন্তু আমি একটু পিছনে যেতে চাই। যেখানে আপনি বলছিলেন যে ভারত আ বা সতর্ক করেছে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে। আমি যতটুকু ইতিহাসে পড়েছি বঙ্গবন্ধুকে হত্যার আগে ইন্দিরা গান্ধী ওআইসির সম্মেলনে যেখানে তিনি সরাসরি তাকে বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন যে এরকম তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তার হত্যার পরিকল্পনা। আমি যতখানি ইতিহাসে পড়েছি বিভিন্নভাবেই ভারত সতর্ক করেছিল বলে এমন বিভিন্ন জায়গায় দেখেছি।
আপনার কাছেই শুনলাম যে ভারত এবারও শেখ হাসিনাকেও সতর্ক করেছিলেন। বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী কিংবা ভারতের সতর্কতা আমলে নিলেন না এবং তার পরিণতি হলো, এবং শেখ হাসিনাও আমলে নিলেন না। যদি ভারত সতর্ক করে থাকে, এর পেছনে কি প্রেক্ষাপট, কি ঘটনাক্রম থাকতে পারে? একটাই থাকে, দীর্ঘকাল ক্ষমতায় থাকার পর যখন মনে হয় কোনো বিরোধী দল নেই, এটা পারসেপশন। ধরুন সত্যি কথা যদি আপনি চিন্তা করেন, বাস্তব অবস্থা ২০২৪ সালের নির্বাচনের পরে মনে হয়েছিল বিএনপি নামক দলটির কোনো অস্তিত্ব নেই, তারা আর নেই, এরকম একটা ধারণা হয়েছিল তো। যেমন ধরুন আজকে ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ বলে কিছু নেই, কিন্তু বিএনপি তো আজকে এমন একটা আছে, ক্ষমতার দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। যে দলটা ছিল না কিছু, সে দলটা ক্ষমতার দোরগড়ায়। রাজনীতিতে এরকম পরিবর্তন ঘটে। বুঝতে ফলে পেরেছি। যারা ক্ষমতায় থাকেন দীর্ঘকাল, তাদের মধ্যে একটা হয় যে তাদের প্রথমত তাদের অনেক স্তাবক সংখ্যা বেড়ে যায়। স্তাবকেরা ঘিরে থাকে এবং সেই স্তাবকেরা তারা জানেন যে নেত্রীর মনোভাব কি, কিসে তিনি সন্তুষ্ট হতে পারেন এবং সেই অনুসারে তারা তাকে কথা বলেন বা রিপোর্ট দেন। কিন্তু প্রকৃত বাস্তব অবস্থাটা তার কাছে পৌঁছান না। জি, তাদের কারণ তারা বুঝতে নিজেদের পেরেছি। আখের দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটা কমফোর্ট জোন। আখের গোছাতে ব্যস্ত থাকে। ফলে তারা বুঝিয়েছিলেন যে এরকম কিছু ঘটছে না। সে কারণে তিনি তাদের উপর বিশ্বাস করেছিলেন। সবথেকে বড় বিশ্বাস করেছিলেন তো সেনাপ্রধানের উপর। তিনি অ্যাকচুয়ালি এই পতনের যদি কেউ মাস্টার মাইন্ড অনেকেই বলে, অনেকের নাম। আমার মতে মাস্টার মাইন্ড হচ্ছে সেনাপ্রধান। তিনি শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগ করতে দেননি। এবং না দিয়ে বলেছিলেন, আমি আপনাকে ১ দিন সময় দেব। ১ দিন সময়ের মধ্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে অভ্যুত্থানটা যে ছাত্র বা তথাকথিত যারা জেল থেকেও বেরিয়ে এসেছিল জঙ্গিরা, তারা এসে যে কাণ্ডটা করবে, তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আর গুলি চালাবেন না। ফলে যা ঘটনা ঘটেছে। সেনাবাহিনী যদি অকারণে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেয় যে আমি আর আইন শৃঙ্খলা রক্ষা করব না, বলে কি অবস্থা দাঁড়াবে? এখন পুলিশের অবস্থা আপনারা জানেন। ৪৩ জন পুলিশকে খুন করা হয়েছে। ৪৩ জন পুলিশকে। যে সংখ্যাটা ৪৩ বলে আমার কাছে ঠিকানা আছে, নাম আছে, মানে বাড়ির ঠিকানা আছে। ফলে আমি তাদের জানি যে তারা কারা। তো তাদেরকে খুন করা হয়েছে। সেই খুনের অবস্থায় যদি সেনাবাহিনী যদি মানে তার প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে যে নৈরাজ্য হবে তাই হয়েছে। প্রতিটি বিভিন্ন দেশেই যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন কিন্তু দেখা যায় যে সেনাবাহিনী হঠাৎ তারা পিছিয়ে আসে এবং তারা কোনো ভূমিকা নিতে চান না, যেকোনো কারণেই হোক। আসলে তাদের মধ্যেও একটা বড় অংশ হয়তো চাইছিলেন এই পরিবর্তনটা হোক। সেটাই একটা বড় কারণ। এবং দাদা, সে আপনি বুঝতে আরেকটা পারছেন তো, আপনি ওভার কত বড় একটা কনফিডেন্স মন্তব্য করেছেন যে সেনাপ্রধান যে এই ঘটনার মাস্টারমাইন্ড। এখন এখন যদি তাই হয়ে থাকে, আমার মনে আছে যে ভারতের সেনাপ্রধান তিনি বলেছিলেন, যে প্রকাশ্য বলেছিলেন, এই প্রথমবারের মতো ভারতের কোনো সেনাপ্রধান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেছে প্রকাশ্য। তিনি বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি নিয়মিত কথা বলেছেন, এমনকি ৫ই আগস্ট তারা সার্বক্ষণিক টেলিফোনে ছিলেন। তাহলে টেলিফোনে ছিলেন এই জন্য যে যাতে তার সাথে মাস্টারমাইন্ডের কথা দায় হয়েছিল। কিন্তু। জি। না, 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 না। টেলিফোনে এই কারণেই ছিলেন যখন ঘটনাটা একটা প্রায় নিয়ন্ত্রণের বাইরে, তখন এইটাই বলা হয়েছিল তাকে যে যেন শেখ হাসিনা পরিবারের জন্য কোনো ক্ষতি না হয়। তার প্রাণ, তিনি তো কিছু করেননি। করেছেন তো নৌবাহিনী আর বায়ুসেনা। তার সঙ্গে যোগাযোগ ছিল। দেখুন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন দেশের সেনাপ্রধানদের হটলাইনে যোগাযোগ থাকে। হটলাইনে কথাবার্তা হয়। ফলে ঐরকম একটা পরিস্থিতি ঘটছে। ফলে ভারতীয় সেনাপ্রধান তো কথা বলবেনই। তিনি বলেছেন, তিনি জানতে চেয়েছেন তার জীবন আশঙ্কা আছে কিনা। এবং ঘটনা সবথেকে প্রধান প্রায়োরিটি ছিল, অগ্রাধিকার ছিল শেখ হাসিনা পরিবারের নিরাপত্তা। সেটাই তখন কথা হয়েছিল তার সঙ্গে। সেখানে অন্তত বলা হয়েছিল তারা এমন কিছু করবেন না যাতে শেখ হাসিনার জীবনের কোনো সংশয় দেখা দিতে পারে। সেই ধরনের কথা হয়ে থাকতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আভ্যন্তরীণ বাংলাদেশের ঘটনায় যে সেনার যে ভূমিকা পালন করার কথা ছিল, যে সেনা আজকে পুলিশ কনস্টেবল হয়ে গেছে বাংলাদেশে, ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে কাজ করছে। একটা শেষের সেনা সুদান-টুদানে হয়েছে, সাউথ সুদান, বাংলাদেশের সেনা
যারা শান্তিরক্ষা বাহিনীতে রয়েছে এবং সম্মানজনক একটা পজিশন, তারা একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এখন ব্যস্ত। মানে ধরুন একজন আর্মির জওয়ান সে এখন কনস্টেবল, তাই না? লজ্জাজনক না এটা? লজ্জার ব্যাপার না? তো সেইটা তো এখন সেনাবাহিনী তো নিজের মর্যাদা খোয়াচ্ছে না। জি, এই এখন সেনা বাহিনীকে আগে যে সম্মানের সঙ্গে যারা দেশের নিরাপত্তা দেখতেন, দেশের সুরক্ষা রাখতেন, তারা এখন দেশের অভ্যন্তরীণ যে অপরাধী তাদের পেছনে দৌড়াতে হচ্ছে। যেটা পুলিশের করার কথা। আ এখন মানে আমি জানি না, আপনার কথার মধ্যে থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসে, কিন্তু আমার সময় প্রায় শেষের দিকে। হ্যাঁ, আপনি দেখুন, সেনাপ্রধানের কিন্তু ভারতে যাওয়ার কথা ছিল। তিনি যাচ্ছেন না। তিনি প্রতিনিধি তিনি পাঠাচ্ছেন। গত ৩ বছর আসেননি। শুধু আজ না। তিনি গত ৩ বছর আসেননি। তিনি ভারতকে বরাবর এড়িয়ে চলেছেন। শেখ হাসিনা থাকাকালীনও তিনি আসেননি। আ ভারতের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হওয়ার আগেও আমি যতদূর জানি শেষ ৩ বছর বাংলাদেশের কোন সেনাপ্রধান ভারতে আসেনি। বায়ু সেনাপ্রধান এসেছেন। আমাদের এখানে ব্যাঙ্গালোরে এয়ার শোতে যোগ দিয়েছিলেন। সেনাপ্রধান আসেননি কখনো। তার পরিবর্তে একজন লেফটেন্যান্ট জেনারেল আসছেন, হয়তো নাম্বার 2 বা নাম্বার 3 এরকম কেউ আসছেন। এবং এটার সঙ্গে তো অন্য বিষয়। এটা তো আসলে হচ্ছে যে আ মানে শান্তিরক্ষা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যেসব দেশ যুক্ত, তাদের সেনাপ্রধানদের একটা বৈঠক হচ্ছে। এটার সঙ্গে কোনো আভ্যন্তরীণ রাজনীতির কোনো সম্পর্ক নয়, কোনো সম্পর্ক ছিলও না, থাকতেও না। কিন্তু সেনাপ্রধান হয়তো মনে করেছেন যে এখানে আসার পর হয়তো একটা কোনো বাংলাদেশের মধ্যে বাংলাদেশ যেহেতু গুজবের উপরে বাঁচে, গুজব শুনে খেতে যায়, গুজব শুনে ঘুমাতে যায়। সেই গুজবে না, সেনাপ্রধান ব্যাপারটা এখানে এরকম আসার না। মানে এটা একটা কিন্তু আমাদের সুযোগও তো গায়ে এসে লাগে। আপনার এরকম করে কথা বললে। তো অনেকে তো বলে গুজব বেশিরভাগই কলকাতা থেকে, ভারত থেকে রটানো হয়। না কিছু জটে না তা আমি অস্বীকার করছি না। নিশ্চয়ই হয়। গুজব তো সংবাদ নয়। কিন্তু আপনারা সকাল থেকে রাত পর্যন্ত গুজবে। ওই যে যেমন একটা বড় গুজব, ওই যে জামায়াতের কি তাহের তিনি ভারতে এসছেন। গুজব না? এবং জি। এমনকি আপনি তো গুজব বললেন, আমি তো ছবি দেখেছি। ভারতের সেনাপ্রধানের ও, সঙ্গে তার আমিও ছবি। দেখেছি হ্যান্ডশেক করছে সেনাপ্রধানের সঙ্গে। ওই ছবি আমিও দেখেছি। যা তো বলে এখন সে বেচারা দেখুন কি অবস্থা হবে। সে বাংলাদেশে যে শারীরিক চিকিৎসার জন্য ছিল নিউ ইয়র্কে। ফিরে যাওয়ার পর তাকে তো জামায়াত এবার তাকে তো তুলোধনা করবে। যে তুমি ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে করমর্দন করলে। আর যার বিরুদ্ধে যুদ্ধ করবে বলেছিলে। না, আসলে গুজব আমাদের আমাদের অঞ্চলের মানুষরাই না, মানে অসত্য কথাকে বেশি বিশ্বাস করে। কারণ অনেক মানে চটকদার বিষয় থাকে তো, ওগুলি তাদের মুখে মুখে খুব ভালো রটে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে আহ তাহলে সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে আপনাদের এখন সম্পর্কটি কেমন? আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, এজন্য পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি ভারতকে দায়ী করেছেন। ভারত আবার বলে দিয়েছে তারা চাল, হ্যাঁ? চাল চাল পররাষ্ট্র উপদেষ্টা নয় বোধহয়। স্বরাষ্ট্র উপদেষ্টা। সরি, স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি ভারতকে দায়ী করেছেন, তাই না? তো আ হ্যাঁ, ও নিজের ব্যর্থতা ঢাকাচ্ছে। কারণ কেউ যদি বাজে বলে যে, এবার আপনাকে পদত্যাগ করা উচিত। এ কারণে উনি ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে নিশ্চিন্তে আছেন। এরকম তো কিন্তু কিন্তু ব্যর্থতা। সেনাপ্রধানের সঙ্গে সম্পর্কটা তো অনেক ভালো, অনেক উন্নত, অনেক উষ্ণ। পররাষ্ট্র উপদেষ্টা তো আজকেই সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন। তাকে কেউ প্রশ্নটা করেনি যে ভারত যুক্ত কিনা? এই যে খাগড়াছড়িতে যা ঘটেছে, সে প্রশ্নটা সাংবাদিকরাই বা কেন করল না? তিনি বা নিজে থেকে কেন বললেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে সব সত্য। আপনাদের ওখানে প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা সরকার। বুঝলেন? কেউ কারো মানে আমি একটা বলছিলাম যে ডান হাত জানে না বাঁ হাত কি করছে। আর বাঁ হাত জানে না ডান হাত কি করতে চলেছে। ফলে এরকম একটা সরকার তো এটা বিচিত্র না? ওই এক জায়গায় আমি বললাম যে সুকুমার রায় হযবরল, মকচ্ছপ জি। এই যে জাতীয় কিম্ভূত কিমাকার যেগুলো আরকি কাল্পনিক যেগুলো জীবজন্তু উনি স্বপ্নে মানে একটা করেছিলেন, এঁকেছিলেন। সেগুলো বাংলাদেশে এখন দেখছি ঘুরে বেড়াচ্ছে রীতিমতো। জি। দাদা, আমাদের আপনাকে জীবন শেষ প্রশ্ন করছি। আমার শেষ সেটি হচ্ছে হ্যাঁ, যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ রেখে একটি নির্বাচনের প্রক্রিয়া চলছে, এবং এরই মধ্যে আমরা দেখেছি যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে
৩ জন ডিপ্লোম্যাট বাংলাদেশে বৈঠক করেছেন, নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনা করেছেন। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এখন এই সময় তো বলা মুশকিল, কারণ এখানে কোনো স্পোকসপারসন নাই। ফলে এই বিষয়গুলি কি আপনারা অনুসরণ করছেন কিনা? ভারত বাংলাদেশে যে নির্বাচনের প্রত্যাশা করছে, সেই নির্বাচন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি হয়, সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়াটি কি হবে? দেখুন, বাংলাদেশে যা, যা ঘটছে আমরা প্রতিনিয়ত, এখন আমরা কার্টুন ছবি দেখি না। এখন আমরা বাংলাদেশকে দেখি। বুঝলেন? কারণ কার্টুন ছবিতে যা, যা ঘটে বাংলাদেশে সেই ধরনের ঘটনা ঘটছে। ফলে বেশ উপভোগ করি। বেশ সময়টা ভালো কেটে যায়। আপনারা খুব উপভোগ ভালো করেন, কাটে। কিন্তু তো বাংলাদেশের মানুষ তো আমার অনেক যে কষ্টে কিন্তু আছে। না, এটা ওই যে প্রতিবেশীর সব ঘটনা কথা যে বললেন কে না তো। কার সঙ্গে মিটিং করে কি হবে? দেখুন, আওয়ামী লীগের এখনো অবিসংবিধাতিত নেত্রী হলেন শেখ হাসিনা। তার বিকল্প কিছু নেই। আওয়ামী লীগ এরকম কোনো সিদ্ধান্ত নেই। কে কি প্রাইভেটলি করছেন সেটা তার ব্যাপার। কিন্তু আমার মনে হয় না এ তিনি হয়তো এমন করতে পারেন, সেই আলোচনা হয়তো চলছে যে কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়। আমার তো মনে হয় সেটাই বেশি। কারণ আমি যতদূর জানি তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ আছে। আমি যতদূর জানি তাকে দায়িত্বও দেওয়া হয়েছিল বিভিন্ন কূটনীতিবিদদের সঙ্গে কথা বলার জন্য। ফলে সেই অনুযায়ী তিনি কথা বলছেন এবং সেটা তো একটা নতুন দিক এবং সেটা আমি জানি না এর পরিণতি শেষ পর্যন্ত কি হবে? সে আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেটা পরের কথা। কিন্তু এই ধরনের যে বিষয়গুলো যে শুরু হয়েছে কিছুটা, তাতে এটা বোঝা যাচ্ছে যে নিশ্চিতভাবে একটা কোনো আ নতুন কোনো আরেকটা চাঞ্চল্যকর মোড় হতে পারে বাংলাদেশের রাজনীতিতে। আ আ আ কার কথা যেন শুনছিলাম বলছে যে আগামী ১ সপ্তাহ অনেক কিছু ঘটে যাবে। খুবই কি যেন একটা শব্দ বলেছিলাম ভুলে গেছি। আগামী না, না, আমি জ্যোতিষী নই। ফলে এরকম হাত করা দেখে কারোর আচ্ছা। এইসব দেখে কিছু ১ সপ্তাহ না ১ বছর এসব কিছু বলতে পারব না। তবে এটা নিশ্চিত আমি এটুকু বলতে পারি এই বছরের মধ্যে তো কিছু একটা ঘটবে। ২০২৫ will be a next deciding factor for বাংলাদেশ ভবিষ্যতের পথে। ২৫ এর মধ্যেই যা হওয়ার হবে। ডিসেম্বরের মধ্যেই হবে। তো ১৬ই নির্বাচন কি ডিসেম্বর কে ডিসেম্বরে কার হবে কাছে নাকি? আত্মসমর্পণ করবেন আমি সেটা জানি না। জি? ১৬ই ডিসেম্বর, তাই না? আমাদের বিজয় দিবস। সেই দিন কে কার সঙ্গে কার কাছে আত্মসমর্পণ করেছে সেটা সেই দিন দেখতে হবে। এখন আগে থেকে ফোরকাস্ট করা যাবে না। তখন নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন মৈত্রী বাহিনীর কাছে। এখন কে কার কাছে আত্মসমর্পণ ১৬ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন কি হয়। ১৬ ডিসেম্বর একটা ডেডলাইন দিয়ে দিলেন। নিশ্চয়ই এর মধ্যে আপনার সঙ্গে আরো ২-১ বার কথা হবে। না, তখন আমি আমি ১৬ মানে এরকম ফিক্সড বলছি না। ১৬ টা ৩১ ডিসেম্বরও হতে পারে। না, আমি আচ্ছা, বলছি ২০২৫। বুঝছি। ওকে, ২০২৫ খুব ক্রুশিয়াল, খুব সিদ্ধান্ত হবে এই বছরই। নিশ্চয়ই এর মধ্যে আপনাকে আবার নক দিব যে ফার্দার কোনো ডেভেলপমেন্ট আছে কিনা জানার জন্য। জনাব গৌতম লাহিড়ী, আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনারাও ভালো থাকুন। বাংলাদেশের সকলে ভালো থাকুক এটাই আমাদের কামনা। জি, ভালো থাকুন।